বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা। আমি অনেকদিন পরে আজকে কয়েকদিন পরে আজকে আবার ইন্স্যুরেন্সের আইটেমগুলোর একটা সংক্ষিপ্ত অ্যানালিসিস দিচ্ছি। আমার মনে হয় এটা আপনাদের এখন প্রয়োজন। কারেকশানের পরে এখন দেখেন অগ্রণী ইন্স্যুরেন্স। প্রথমে অগ্রণী ইন্স্যুরেন্স তার টার্গেট কত দেখাইছিলাম, 36 মনে হয়, 36-এর কাছে যাচ্ছে। তবে এখন যা অবস্থা দেখতেছি 36-এ হয়তো থামবে না, এমন হতে পারে। তবে 36 ওর টার্গেট, এটা আমি এটাই রাখলাম আপাতত, এটাতে থাকুক 36 বা 37, হ্যাঁ 37, 36 হচ্ছে একটু বাঁচতে আর কি, ধরেন 37ই ওর টার্গেট। 37 ওর টার্গেট, সেদিকে যাচ্ছে। এখন একটা কথা বলে রাখি, এখন এইটা একটা টার্গেট আছে, তারপরে আরেকটা টার্গেট আছে, সেটা তো যেতে পারে, জন্য 40টাও দেখাই দিচ্ছি। এটা তো যাওয়ার সম্ভাবনা আছে, যেতে পারে, সুতরাং 40টাও দেখায় রাখতেছি। অগ্রণী ইন্স্যুরেন্সে অনেকগুলো শেয়ার এই ধরনের আচরণ করতেছে। প্রথম রেজিস্ট্যান্সে না থেমে দ্বিতীয় রেজিস্ট্যান্সের দিকে যাচ্ছে, যেরকম ম্যাগনা এটা করছে, এই আরও বেশ কয়েকটা এটা করতেছে, মানে সর্বোচ্চ যাওয়ার চেষ্টা করতেছে এই টেকনিক্যাল সাপোর্ট ছাড়া যেতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন অগ্রণী, এরপরে আমরা দেখব এশিয়া ইন্স্যুরেন্স আজকে একটা সিগন্যাল দিল, এবং এশিয়া ইন্স্যুরেন্সের সিগন্যাল, ভালো কিছু সিগন্যাল আপনারা তৈরি হইতে পারেন, এরকম একটা ব্যাপার। এশিয়া ইন্স্যুরেন্স প্রাইস ছাড়ছে, এটা অন্য কারণে। সে রেজিস্ট্যান্সের ভিতরে ঢুকছে, এটা ঠিক আছে, প্রাইস গেইন করে, কিন্তু সেটার কারণ ভিন্ন। তবে আমার মনে হচ্ছে এশিয়া শুরু করতে যাচ্ছে আরেকটা মুভমেন্ট, আশা করি। দেখা যাক, আপনারা তৈরি হইতে পারেন। তো এশিয়ার ক্ষেত্রে কি টার্গেট হবে? এশিয়ার ক্ষেত্রে মিনিমাম টার্গেট হবে 60টা, এশিয়ার একটা টার্গেট হবে 60 লেভেল, 59, 60, এই 59, 60 এশিয়ার একটা টার্গেট হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এশিয়ার পরে দেখি এশিয়া প্যাসিফিকের কী অবস্থা দেখেন। এশিয়া প্যাসিফিক বেসিক্যালি রাউন্ডিং বটমের দিকে যাচ্ছে। ও ফাস্ট যাক স্লো যাক, অনেকটা ইন্স্যুরেন্স সেক্টরের মতো। দেখেন ইন্স্যুরেন্স সেক্টর যেটা করতেছে, এশিয়া প্যাসিফিক অনেকটা সেরকম করে আগাচ্ছে, এবং এটা একটা রাউন্ডিং বটম হতে পারে। রাউন্ডিং বটম হলে এশিয়া প্যাসিফিকের টার্গেট কত? 70 টাকা ধরেন, 70, এবং সেই দিকে যাচ্ছে। সে গ্র্যাজুয়ালি যাবে, রাউন্ডিং বটমের মতো প্যাটার্ন হওয়াতে সে তার প্যাটার্নে যাচ্ছে। আপনারা ওর কারেকশানে অনেক সময় বুঝতে পারতেছেন না বিষয়টা কি, আসলে সে টার্গেট ওরিয়েন্টেড একটা রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি কমপ্লিট করার দিকে যাচ্ছে। যেরকম ইন্স্যুরেন্স সেক্টর যাচ্ছে, ঠিক সেই টাইপেরই এশিয়া প্যাসিফিক যাচ্ছে। তো এশিয়া প্যাসিফিকের এই প্যাটার্নটা বা এই টার্গেটটা অনেকটা সার্টেন বলা যায়, যদি তবুও আমি বলবো না। এমনি রাউন্ডিং বটম প্যাটার্নের সাকসেস রেট 80% লেভেলে, এতটুকু বললাম, এই আর কি। একটু আসতে যাচ্ছে, হয়তো আপনার মনে হচ্ছে হারে আমার শেয়ারটা যাচ্ছে না কেন। আসলে ব্যাপারটা হলো সে তার প্যাটার্ন মেনটেন করে যাচ্ছে, এই জন্য একটু স্লো যাচ্ছে। বিজিআইসি বুলিশ, এখন বিজিআইসি সম্পূর্ণ বুলিশ। বিজিআইসি আরও যাবে, বিজিআইসি অন্তত এই লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে এই মুভমেন্টে। সেটা কত? 53 অথবা 52, কমপক্ষে এই মুভমেন্টে এতটুকু। তারপর আরেকটা রেজিস্ট্যান্স আছে, যেটা আমরা বলবো 64। এই দুইটা বিজিআইসির নেক্সট রেজিস্ট্যান্স। এই দুইটাই কিন্তু আবার দেখেন, ওই যে ইন্স্যুরেন্স সেক্টরের মতো, এগুলো হচ্ছে হারমোনিক, এগুলো হচ্ছে সিনক্রোনাইজেশন। দেখেন সেক্টর যেরকম, প্রাইস অ্যাকশনও সেরকম আইটেমগুলোর।
এই এই যে বিজিআইসি একটা রাউন্ডিং বটমও বলা যাবে, তবে প্রথম রাউন্ডিং বটম হচ্ছে এটা 52, এরপরে রাউন্ডিং বটম হচ্ছে 64। বিজিআইসি উঠে আসতেছে, বুলিশ আছে, কোনো সমস্যা নাই। এগুলো কিন্তু সব শর্ট টার্ম টার্গেট বা শর্ট টার্ম রেজিস্ট্যান্স। বিএনআইসিএল ওই যে 100 যে রেজিস্ট্যান্সটা দেখাচ্ছি সেটা পার করে নাই, সেটা পার করে যেতে পারে না, এবং বলছি এটা পার হলে নতুন এন্ট্রি হবে, সেটা নতুন এন্ট্রি হয় নাই, এটা পার হয় নাই। এটা একটা ডিস্ট্রিবিউটিভ মুভ, দেখেন এমএসিডির ক্রস ওভার সেল সিগনালে আছে বিএনআইসিএলে। সুতরাং বিএনআইসিএল আপাতত এই টপটা পার হওয়ার কথা বলছিলাম, সেটা পার হতে পারে নাই। পার হওয়ার পরে নতুন টার্গেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, নইলে আপাতত কারেকশানে। তারপরে ক্রিস্টাল ইন্স্যুরেন্স দেখি একটু পারছে কিনা বা কোন অবস্থায় আছে। এই ক্রিস্টাল ইন্স্যুরেন্স কারেকশান শেষ করার পথে, বাট আরও আগেই করবে ভাবছিলাম 2-1 দিন আগে, কিন্তু করতে পারে নাই। তবে সামনে ক্রিস্টাল মুভমেন্ট দিবে একটা মনে হচ্ছে, আমি একটু দেখি। না, এখনও ক্রিস্টালের কারেকশান শেষ হয় নাই, এই জন্য ক্রিস্টাল এখনও মুভমেন্টে যাচ্ছে না, আর একটু সময় নেওয়ার সম্ভাবনা থাকবে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে কন্টিনেন্টাল বুলিশ, কন্টিনেন্টাল টার্গেট ওরিয়েন্টেড আছে, বড় কোনো সমস্যা নাই, অন্তত এই 45 যাওয়ার চেষ্টাতে আছে কমপক্ষে কন্টিনেন্টাল 45, আশা করি চলে যাবে, বড় বাধা নাই। জাস্ট কারেকশান ছাড়া তো উঠা যায় না, উঠার চেষ্টা করতেছে, 2-1টা জায়গায় একটু বাধা আছে এই জন্য, বাট কন্টিনেন্টাল চলে যাবে ইনশাল্লাহ। কন্টিনেন্টাল নট ইন ব্যাড পজিশন, ইন গুড পজিশন চলে যাওয়ার জন্য। ঢাকা ইন্স্যুরেন্সের পালে হাওয়া লাগছে অনেক দিন পরে। ঢাকা বেশ বুলিশ, ঢাকা চলে যাবে সামনে, অনেকটুকু আগায় গেছে, আজকে 46 মিনিমাম টার্গেট দেখাইছিলাম 51 বা 52, সেখানে যাবে, আর নইলে আর একটু বেশি যেতে পারে, সেটা 55 বা 56, এই 56 পর্যন্ত যেতে পারে। কিন্তু এখানে ফিবোনাসি আছে কত, 51 বা 52, তো 51 বা 52 ওর টার্গেট হবে, ও আমাদেরকে বলে নাই, আমরা ভাবতেছি। সুতরাং 51-52 থাকবে একটা রেজিস্ট্যান্স, আরেকটা হচ্ছে অন্তত 56। ঢাকা একটা লং টার্গেট আইটেম, কিন্তু এখনও গছিয়ে উঠতে পারে নাই, এই জন্য বড় মুভমেন্ট দিতে পারে নাই। ডিজিআইসি ভেরি বুলিশ, তুমুলভাবে একটা রেজিস্ট্যান্স টাচ করে উঠে যাচ্ছে, আরেকটা রেজিস্ট্যান্স দেখাচ্ছিলাম কত ডিজিআইসির, এখানে 40, এই 40 ধরতে পারে, আর যদি আরও বেশি বুলিশ হয় সেক্ষেত্রে ডিজিআইসি আর একটু উপরে যেতে পারে, দারুণ বুলিশ দেখার মতো ডিজিআইসি, ফুললি ক্যালকুলেটেড এবং ওয়েল মেজার্ড। আর নইলে 44 একটা রেজিস্ট্যান্স আছে, এটাও আপনারা একটু খেয়াল রাখিয়েন ডিজিআইসির ক্ষেত্রে, 40 নইলে 44। ইআইএল চলে যাচ্ছে সামনের দিকে আস্তে আস্তে, 2টা রেজিস্ট্যান্স দেখাচ্ছিলাম, একটার কাছে অলরেডি চলে আসছে, কত 36 দেখাইছিলাম, ওইটার কাছে চলে আসছে, আরেকটা হচ্ছে 40, এই দুইটাই ইআইএলের জন্য
নতুনভাবে দেয়া 40টা, তো 40 যেতে ওর কষ্ট হইতে পারে, 36-এ গিয়ে ও কারেকশান হইতে পারে। ডিজিআইসি, ওই যে ডিজিআইসি বলতেছে ইআইএলে ঝামেলা আছে বলছিলাম, যে ঝামেলার কথাই বললাম, ঝামেলার কারণেই বললাম যে ইআইএল 36-এর পরে কারেকশান হতে পারে। ইস্টার্ন ইন্স্যুরেন্স আজকে পজিটিভ ছিল, বাই সিগন্যাল আছে, উঠে আসতেছে। ইস্টার্ন ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা এখন একটু ভিন্নভাবে দেওয়ার চেষ্টা করি। ইস্টার্ন ইন্স্যুরেন্স কমপক্ষে 72 টাকা একটা রেজিস্ট্যান্স, কমপক্ষে 72 টাকা একটা রেজিস্ট্যান্স। তারপরে আরেকটা হলো 80 টাকা বা 81 টাকা, এই দুইটা রেজিস্ট্যান্সই থাকুক। আর এখানে আর রেজিস্ট্যান্স দেখাচ্ছি না। ইস্টার্ন ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আশা করি এবার মুভমেন্টটা ধরে রাখবে ইনশাল্লাহ, আশা করতেছি, দেখা যাক। সেন্ট্রাল ইন্স্যুরেন্স অনেক দিনের কনসলিডেশন শেষ করতেছে এবং কনসলিডেশন শেষ করে সামনে আগানোর জন্য রেডি হচ্ছে বা রেডি হয়েছে। এটা সেন্ট্রাল ইন্স্যুরেন্স। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের নেক্সট টার্গেট হবে মূলত 62 বা 63 টাকা। এবার আশা করা যায় সেন্ট্রাল ইন্স্যুরেন্স উঠে আসবে, আর সময় নেই, এই মাসে উঠবে বলছিলাম, উঠে আসা শুরু করছে এবং রেজিস্ট্যান্সও ব্রেক করছে। এই 64 টাকা হইতে পারে, হ্যাঁ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের রেজিস্ট্যান্স বা টার্গেট 64, মনে রাখবার চেষ্টা করবেন। এই যে ব্রেক করছে, রেজিস্ট্যান্স ব্রেক করে উঠে আসতেছে সেন্ট্রাল, এই উঠে আসাটাই ওর কনসলিডেশনের শেষ হওয়ার একটা সিগন্যাল হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। ফেডারেল ইন্স্যুরেন্স, ওই যে দেখেন ফেডারেল ইন্স্যুরেন্স 29 টার্গেট মিট করে এখন 32-এর দিকে, তো 32-এর দিকে গিয়ে ফেডারেল কারেকশান হইতে হবে আমি মনে করি। একটু দেখি, মনে করার আগে না দেখে মনে করা ঠিক না। ফেডারেল ইন্স্যুরেন্স হ্যাঁ, ওইখানে 32-এ গিয়ে কারেকশান হওয়াটাই ওকে আছে। আশা করি 32 ওর একটা টার্গেট, ওর একটা ভাইটাল টার্গেট, যেটা আমি আগে থেকে দিয়েছিলাম সেটার দিকেই যাচ্ছে ফেডারেল ইন্স্যুরেন্স। তারপরে হলো গ্রিন ডেল্টা, আসলে বলিশ, তো মেকানিজমের কারণে, মানে ম্যানেজমেন্টের কারণে ইন্ডিকেটর অসিলেটরের এখনও উঠে আসতে পারতেছে না, মানে বুলিশলি উঠে আসতে পারতেছে না, তবে বুলিশ হয়ে গেছে, এখন সামনে উঠে আসবে। গ্রিন ডেলটা খুব ভালো অবস্থায় আছে মোটামুটি, আমি মনে করতেছি, আগেও বলছি এটা। তো একটু সব কিছুকে মানিয়ে চলতে হয়, ব্যাপারটা হলো এমন, তো ওই জন্য একটু দেরি হচ্ছে। গ্রিন ডালটা চলে যাবে ইনশাআল্লাহ কোন দিকে, গ্রিন ডালটা কমপক্ষে এখানে যাওয়ার চেষ্টা করবে 86, 87 এই লেভেলে। এই যে দেখেন, তাও ইন্স্যুরেন্স সেক্টরের মতো, দেখেন এভাবেই মিল থাকবে। গ্রিন ডেলটা দেখেন ফুললি ইন্স্যুরেন্স। এবার আপনারা বুঝতে পারতেছেন কেন রাউন্ডিং বটম হচ্ছে। রাউন্ডিং বটম মার্কেট হয়েছে
রাউন্ডিং বটম ইন্স্যুরেন্স হয়েছে, এই জন্য ইন্স্যুরেন্সের আইটেমগুলো রাউন্ডিং বটম হয়েছে। আবার আবার সি হর্স প্যাটার্ন মার্কেট হয়েছে, সি হর্স প্যাটার্ন ইন্স্যুরেন্স হয়েছে, এই জন্য আইটেমগুলো সি হর্স প্যাটার্ন হচ্ছে। যেমন ধরেন এই দেখেন, আমি তো দেখাইতে পারি, আমি বেশি সময় নিচ্ছি না, এই জন্য দেখাচ্ছি না। এই যে দেখেন গ্রিন ডেল্টা, দেখছেন? এই গ্রিন ডেল্টা সি হর্স প্যাটার্নে অনেকটুকু ওকে, একটু উপরে হয় আর কি, একটু সামান্য উপরে হয়, 87-88। এই ICICL, ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স, দুইটা টার্গেট দেখা রাখছিলাম, কাছাকাছি আছে দুটোটা, পৌঁছে যাচ্ছে সেখানে 32-30, আর একটা হলো 38, একটা হলো 35, একটা হলো 38। এখানেও আপনারা একটা রাউন্ডিং বটম পাবেন। এভাবে মিল থাকে সেক্টর, ইন্ডেক্স এবং আইটেমের মধ্যে, সেখানেই খুঁজে নিতে হয় সিনক্রোনাইজেশন। সেটাই টেকনিক্যাল অ্যানালিসিসের একটা বৈশিষ্ট্য। গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্সটা মারাত্মক বুলিশ হয়েছিল গতকাল। গ্লোবাল ইন্স্যুরেন্স থামবে না, গ্লোবাল ইন্স্যুরেন্স আরও যাওয়ার চেষ্টা করবে, এবং কালকে যে মেজারমেন্টটা দিছিলাম ওইটা ভ্যালিড আছে, ওইটা ভ্যালিড থাকবে। এই যে একটা সি ফোনি প্যাটার্ন দিয়ে গ্লোবাল চেষ্টা করতেছে এবং করবে ওইখানে যাওয়ার। কোনখানে? ওই এ পয়েন্টে যাওয়ার চেষ্টা করবে। সেটা কত? 57 বা 58। গ্লোবাল ইজ ইন বুলিশ মুভমেন্ট, গ্লোবাল ইজ এ ক্রেজি বুল নাও। আশা করি বুঝতে পেরেছেন। কর্ণফুলি তো টার্গেট একটা মিট করে সামনের দিকে যাচ্ছে। আজকে কারেকশান হয়েছে, আজকে একটু কারেকশান হয়েছে। কর্ণফুলির একটা মেজারমেন্ট আজকে নতুনভাবে দিচ্ছি, সেটা দেখা যাচ্ছে কি টার্গেট মিট। হ্যাঁ, এখন আমি একটু দেখার চেষ্টা করি আসলে কি টার্গেট মিট কিনা, নাকি যেতে পারবে, একটু দেখার চেষ্টা করি। একটা টার্গেট মিট করছে দেখা যাচ্ছে আরেকটা মেজারমেন্ট থেকে। না থামবে না, ইন্স্যুরেন্স সব মাথা নষ্ট হয়ে গেছে, কর্ণফুলি হয়তো ওই যে কালকে যে মেজারমেন্টটা দিছি 60 লেভেলের ওই টার্গেটে যাওয়াটাই মনে হয় কর্ণফুলির টার্গেট, এবং ওইদিকে আগাচ্ছে। ওইদিকে আগাইতে আমি তেমন কোনো বাধা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র মান্থলি চার্টে একটু বাধা আছে। এই বাধাটার জন্য কি যাবে না জানি না, আমি দেখা যাক। একটা টার্গেট মিট করছে কিন্তু কর্ণফুলি, এটা আমি আগে দেখাইনি, আজকে দেখাইলাম। এই টার্গেটে গিয়ে থামবে কিনা বলতে পারতেছি না, কিন্তু বেসিক্যালি বড় কোনো বাধা নাই। এই টার্গেটটাই যদি সে অ্যাচিভ করে ফেলে তাহলে আর যাবে না, নাহলে যাবে, আমার মনে হচ্ছে যাবে, দেখা যাক। পিপলস ইন্স্যুরেন্স, পিপলস বেসিক্যালি একটা টার্গেট মিট করছে, টার্গেট মিট করে এখন কারেকশানে। আর একটু সামনে যাওয়ার ছিল, এখনও যায় নাই, যাবে কি না কনফার্ম না, যেতেও পারে 70 লেভেলে, নাও যেতে পারে। তবে কি পিপলসের মধ্যে কিছু এক্সারশন তৈরি হয়ে গেছে, এই জন্য পিপলস স্লো। এখান থেকে নেমে আসবে কি না আমি বলতে পারতেছি না, তবে উঠলেও হয়তো 70, আপাতত 70টা, এইটা 70-র মতোই, কিন্তু একটু নিচে আর কি। 70টা যায় না এখনও, 70 যাওয়ার একটা আশা ছিল, সম্ভাবনা ছিল।
আদারওয়াইজ পিপলসের টার্গেট মিট। রিপাবলিক অবশেষে ভেরি বুলিশ, রিপাবলিক থামার ইচ্ছা নাই। দেখেন কোথায় কোথায় গিয়ে টার্গেটগুলো মিট করতেছে, আমি আপনাদেরকে একটু দেখাই। ইন্স্যুরেন্স কীরকম ক্রেজি বুল আপনারা একটু দেখার চেষ্টা করেন। এই রিপাবলিকের একটা টার্গেট আছে 45 এখানে রিপাবলিক 45, আর একটা টার্গেট আছে 54। এই দুইটার একটাতে রিপাবলিক যাবে 45, এরপরে 54, দুটোটা তো যেতে পারে, খুব সম্ভাবনা আছে। এটা যাওয়ার মাধ্যমে রিপাবলিক একটা রাউন্ডিং বটম প্যাটার্নকে কনফার্ম করবে বা কমপ্লাই করবে। রিপাবলিক এখন বুলিশ যথেষ্ট, এবং রিপাবলিক রোড ক্লিন হয়ে গেছে, এখন স্মুথ আছে রোড। রূপালী ইন্স্যুরেন্স বুলিশ এগিয়ে যাচ্ছে, তার সামনের দিকে পিছনে তাকানোর সময় নেই। 36, এরপরে কত 40, এই দুইটা রেজিস্ট্যান্স দেখাইছি রূপালী ইন্স্যুরেন্সের। আশা করি আপনারা দেখতে পেয়েছেন, এটা আগেরই দেখানো। এই রূপালী ইন্স্যুরেন্স একটা টার্গেট 36, আর একটা হচ্ছে 40। পায়োনিয়ারে একটু ঝামেলা তৈরি হয়েছে। এই ঝামেলাটা আজকে ভাবছিলাম যে চুকাই ফেলবে, কিন্তু আজকে চুকাই নাই, তো 2-1 দিনের মধ্যে চুকাই ফেলবে আশা করি। আগামী সপ্তাহ থেকে পায়োনিয়ার মুভ করার ব্যাপারে আশাবাদী আছি, আর নাইলে কালকে থেকেও পজিটিভ হতে পারে বা পরশু থেকেও পজিটিভ হতে পারে। এই সপ্তাহটাও যাওয়ার পরে পায়োনিয়ার উঠে আসতে পারে, এমনও হতে পারে। তা পায়োনিয়ার কিন্তু একটা টার্গেট মিট করছে, এবং সেই কারণেই একটু কারেকশানে আছে। এই যে দেখেন 71-এর একটা টার্গেট মিট করছে, এই জন্য একটু কারেকশানে। এখন পায়োনিয়ার নেক্সট রেজিস্ট্যান্স আমরা কীভাবে দেখাবো, কীভাবে হবে, কোনটা হবে বলবো। এখানে সব মিহর্স সব হয়ে গেছে প্যাটার্ন, হ্যাঁ প্যাটার্ন সব ফুলফিল করে গেছে। দেখেন আমি আর এই জন্য অ্যানালিসিস আর দেখাই না, টার্গেট আর দেখাই না, টার্গেট মিট করছে এগুলো আর বলি না আপনাদেরকে, কারণ এখন প্রায় সব এগুলো দিতে থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ইন্স্যুরেন্সের সবগুলাই তো টার্গেট মিট করে ফেলছে, এক একটা বি পয়েন্ট কনফার্ম করছে, এখন এক্স এবং ডি পয়েন্ট কনফার্ম করতেছে পায়োনিয়ার। এখানের পরে পায়োনিয়ার একটা মেজারমেন্ট আছে এত 92 বা 93, এখানে পায়োনিয়ারের একটা মেজারমেন্ট আছে, এইটা পায়োনিয়ারের নেক্সট টার্গেট হতে পারে। আর নইলে পায়োনিয়ারের আরেকটা টার্গেট হবে এখানে 92-93-এর বাইরে গিয়েও পায়োনিয়ারের আরেকটা টার্গেট দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে 96 বা 95-97, এই আর কি। 92 এটাও হতে পারে আরেকটা পায়োনিয়ারের রেজিস্ট্যান্স, এটা 97। এরপরে মনে হয় পায়োনিয়ার আর যাবে না, পায়োনিয়ার অন্তত এতটুকু যাওয়ার এখন চেষ্টায় আছে। আশা করি বুঝতে পেরেছেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স। তারপর হলো প্রগতি আজকে কি করলো? প্রগতি আজকে সামান্য কারেকশান হয়েছে, এটা প্রয়োজনীয় কারেকশান, এর দ্বারা হতাশার কিছু নাই। মার্কেটকে মেনে মুভ করতে হয়, প্রাইসকে সব কিছু মেনে মুভ করতে হয়, এই জন্য সামান্য কারেকশান হচ্ছে, এটা ভালোর জন্য হয়েছে, কোনো সমস্যা নাই। প্রগতির আমি এভাবে দেখাইতেছি, প্রগতির টার্গেটটা আগেও দেখাইছি, আবারও দেখাচ্ছি, যারা নতুন দেখতেছেন তাদের জন্য মূলত 112 বা 111 এটাই ভ্যালিড থাকলো। তার আগে একটা রেজিস্ট্যান্স না, দরকার না আর কোনো রেজিস্ট্যান্স, এইটাই
আশা করি বুঝতে পেরেছেন। প্যারামাউন্ট এখনও প্যারামাউন্টে উঠে নাই, সুতরাং প্যারামাউন্ট থামবে না। প্যারামাউন্ট হচ্ছে প্যারামাউন্টে উঠার শেয়ার। এখন সে কারেকশানে আছে, কারেকশান শেষ করে সে উঠবে। কারেকশান আর কতদিন আছে? কারেকশান মনে হয় আজকে শেষ প্যারামাউন্টের। দেখা যাক আগামীকাল থেকে প্যারামাউন্ট পজিটিভ হয় কি না। কাল থেকে পজিটিভ হলেও প্যারামাউন্ট হয়তো ওই যে কালকে যেটা বললাম এই সপ্তাহটা সময় নিতে পারে, তার প্রয়োজনে, মুভমেন্টের প্রয়োজনে, কনসলিডেশনের প্রয়োজনে, অ্যাডজাস্টমেন্টের প্রয়োজনে, মুভিং অ্যাভারেজের প্রয়োজনে, মোমেন্টামের প্রয়োজনে ইত্যাদি ইত্যাদি। প্যারামাউন্টকে অন্তত আপনারা 90টা ধরেন, 90 নইলে আপনারা এইটা ধরেন 95। প্যারামাউন্টের টার্গেট, নেক্সট টার্গেট 95 অথবা 95। দেখেন দুই পাশ দিয়ে মিলে গেল। নেক্সট টার্গেট 95। এর আগে একটা রেজিস্ট্যান্স আছে প্যারামাউন্টের, সেটা হবে 80 টাকা। 80 টাকা। আর এই রেজিস্ট্যান্স তো আছেই, 70 টাকার রেজিস্ট্যান্স তো আছেই। প্যারামাউন্ট আরও 2-1 দিন হয়তো স্লো থাকতে পারে, আর নাহলে কালকে থেকে পজিটিভ। আর মুভমেন্ট শুরু করতে পারে হয়তো আগামী সপ্তাহ থেকে, নইলে পরশু থেকেও মুভমেন্ট শুরু করতে পারে, বা আর বেশি সময় নেই। এইটা হলো প্যারামাউন্টের রেজিস্ট্যান্স এখন 95 টাকা। এটা ধরেই আপনারা ট্রেড করতে পারেন। তার আগে একটা রেজিস্ট্যান্স আছে কত? 80 টাকা। এর আগে আছে 70 টাকা। এটাও প্যারামাউন্টের রেজিস্ট্যান্স। আমি এখন চিন্তা করতেছি, আমি ভিডিও দেওয়ার পর যারা আমার কাছ থেকে ভাই এইটা দেন নাই, ওইটা দেন নাই, আমি ওগুলো খুঁজতেছি এখন। প্রাইম ইন্স্যুরেন্স প্রাইম ইন্স্যুরেন্স বুলিশ, বাট মেপে যাচ্ছে। মেপে যাওয়া ছাড়া উপায় নেই। আজকের কারেকশানটাও সে কারণে মাপের জন্য। আপনারা এগুলো বুঝতে হলে আমার কোর্স করবেন। আমার নেক্সট কোর্স ইনশাল্লাহ আর 2 মাস পরে শুরু হবে। এখন একটা কোর্স চলতেছে, অনেকেই আগ্রহী হয়েছে এইবার, আমার প্রত্যাশার চেয়ে বেশি আলহামদুলিল্লাহ এবার অনেকেই। আর সবাইকে দেখলাম খুব ভালো পরিমাণে আগ্রহী। আমার কোর্স হচ্ছে কমপ্লিট কোর্স। এই যে প্রাইমিয়ারের এই যে ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে দেখাইলে প্রাইমের অন্তত এটাকে দেখানো যায় 61 বা 62 অন্তত। তাই বলে যে এতটুকু যাবে এরকম বলার সুযোগ নাই, আরও বেশিও যেতে পারে। অন্তত এইটা আর কি রেজিস্ট্যান্স। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে ইসলামীটা একটু দেখি, ইসলামী কি উঠে আসবে না উঠে আসবে না। ওই যে ইসলামী এখনও এটা ক্রস করে না, এটা ক্রস করতে হবে ইসলামীকে। 66 পার হইতে হলে ইসলামীকে পার হয়ে ইসলামীকে উঠে আসতে হবে। ইসলামীর একটা রেজিস্ট্যান্স ছিল এইটা, দেখেন এটা মিট করে সে আবার উঠে গেছে। এই ছোটো 2-3 দিনের কারেকশান, 4-5 দিনের কারেকশান করে উঠে গেছে, কিছুই বলার নাই। এভাবে উঠে যাবে যদি ইন্ডিকেটর অসিলেটরের সাপোর্ট পায়। আমি যে আপনাদেরকে বলি, আপনাদের মনে আছে কি না কে জানে, যে কোনো সাপোর্ট না, কোনো রেজিস্ট্যান্স না, যদি প্রাইস টেকনিক্যাল ইন্ডিকেটর অসিলেটরের সাপোর্ট পায়। এটা বুঝে নেবেন। এই যে দেখেন এখান থেকে আবার উঠে গেছে ঠিকই, এক টানা উঠছে, উঠে 60 লেভেলে গিয়ে আবার এখন 65। তাহলে এখন আমরা কি বলতে পারি? আমরা ইসলামী ইন্স্যুরেন্সের একটা মেজারমেন্ট দিই। ইসলামী ইন্স্যুরেন্স কি 80 যাবে না? আমরা যদি এখান থেকে ইসলামী ইন্স্যুরেন্সের একটা ফিবোনাচি ড্র করি, তাহলে কি হয়? ইসলামী ইন্স্যুরেন্সের একটা রেজিস্ট্যান্স হবে 75 টাকা। একটা রেজিস্ট্যান্স হয় 75 টাকা। হ্যাঁ, আর এর আগে এখন তো একটা রেজিস্ট্যান্সে আছে,
এই রেজিস্ট্যান্সটা হলো এখানে ৬৬ টাকা। এটা পার হইতে হবে, পার হইলে ৭৫ টাকা, তারপরে ৮০ টাকা, সবগুলোই রেজিস্ট্যান্স। তো এটা পার হইলে আর বড় সমস্যা থাকবে না। তবে আমি একটু দেখি আসলেই কি যাইতে পারবে কি না। ইসলামী মনে হয় আর যাওয়াটা কঠিন হবে, তাই আপনারা এই রেজিস্ট্যান্সটাকে ভাইটাল ধরবেন, এই রেজিস্ট্যান্সটাকে ভাইটাল ধরবেন। এখন যে রেজিস্ট্যান্সটা আছে কত ৬৬ ৬৭, এই রেজিস্ট্যান্সটাকে ভাইটাল ধরবেন। এরপরে আমরা দেখব যাই কি না। তবে ইসলামী চলে যেতে পারে, কঠিন হলেও চলে যেতে পারে আরও সামনের দিকে। কনফার্ম কিছু বলা যাচ্ছে না, যাওয়ার সম্ভাবনা আছে এই ইসলামী ইন্স্যুরেন্স। এই জন্য আমি এতটুকু পর্যন্ত রেজিস্ট্যান্স দেখা রাখছিলাম আগে, আপনাদের মনে আছে, সেটা ভ্যালিড থাকলো। আরেকটা ৭৫ দেখালাম, ৭৫ গিয়েও থামতে পারে ইসলামী ইন্স্যুরেন্স, ৮০ চেয়ে ৭৫ থামার সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা, ইসলামীর পরে তাকাফুল, তাকাফুল ইন্স্যুরেন্স। তাকাফুল মাত্র শুরু করলো, শুরু করে একটা টার্গেট মিট করছে। এই টার্গেটে কি থামবে? না, এই টার্গেটে তাকাফুল মনে হচ্ছে থামবে না। তাকাফুল আরেকটু বেশি যাওয়ার প্ল্যানে আছে, পজিশনেও আছে। শুধু প্ল্যানে থাকলে হবে না, পজিশনেও থাকতে হবে, এবং সেটা হইতে পারে তাকাফুলের খুব সম্ভবত ৬২ টাকা। হ্যাঁ, ৬২ টাকা লেভেল। এই ৬২ টাকা লেভেলে তাকাফুল যাওয়ার ইচ্ছা আছে, যাওয়ার প্ল্যান আছে, যাওয়ার মতো অবস্থায় আছে, কিন্তু যাবে কি না মার্কেট জানে। ৬২ টাকা লেভেল, এই যে এই কোণাতে একটা রেজিস্ট্যান্স আছে, এটা পর্যন্ত তাকাফুল একবার চেষ্টা করতে পারে, সিরিয়াসলি চেষ্টা করতে পারে ওইদিকে যাওয়ার। দেখা যাক যেতে পারে কি না। আমি মনে করতেছি তাকাফুল এই রেজিস্ট্যান্স ব্রেক করবে এবং যাওয়ার সম্ভাবনা থাকবে, থাকবে, সম্ভাবনা থাকবে। এরপর গ্লোবাল, এই গ্লোবাল না দিলে তো সমস্যাই ছিল। ও গ্লোবাল তো দিছি। তারপরে ইউনিয়ন সাজেস্ট করছিলাম আমার গ্রুপে, এরপর থেকে ইউনিয়ন বুম বুম অবস্থা হয়ে গেছে। আমি নিজেও ধরতে পারি নাই, আমি নিজেও ধরি নাই, ভুল হয়েছে আমার। হ্যাঁ, ইউনিয়নের রেজিস্ট্যান্সটা আমি দেখাইছিলাম আপনাদেরকে, আবার দেখাই দিই। ওই যে প্যাটার্ন দিয়ে একটা রেজিস্ট্যান্স আছে এখানে ৬৪, আর একটা রেজিস্ট্যান্স আছে ৭৬। এর বেশি আর কিছু বলার দরকার নাই ইউনিয়নে। এই দুইটা রেজিস্ট্যান্সই ইউনিয়নের ভাইটাল। এটা হলো মূলত এখান দিয়ে এটা মিলে যায় ৬২, আর নইলে এর পরেরটা ইউনাইটেড ইন্স্যুরেন্সের রেজিস্ট্যান্স সব দেখানো আছে। ইউনাইটেড ইন্স্যুরেন্স শুরু করে নাই, শুরু করছে একটা রেজিস্ট্যান্স ব্রেক করে ফেলছে। এখন বুম বুম হওয়ার পালা, হয়তো এরকম বুম বুমই হবে, কিছুটা ক্রেডেল প্যাটার্নের মতো, যেটা আমি আপনাদেরকে ইয়েতে দেখাচ্ছিলাম, ওই যে প্রভাতী ইন্স্যুরেন্সে দেখাচ্ছিলাম। একদম বরাবর সে আচরণ করছে প্রভাতী, এই লাইকে ক্রেডেল প্যাটার্ন, আর ক্রেডেল প্যাটার্নের মতো যদি আচরণ করে ইউনাইটেড হবে বুম বুম, পিছনেই তাকাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এসআইপিএলসি ১২০ টাকার একটা টার্গেটের দিয়েছিলাম, সেটার দিকে যাচ্ছে। এরপরে আর যাবে কি না আমি বলতে পারতেছি না, আমি একটু দেখি আর যাবে কি না, না যাবে।
এটা আমি বহুত আগে বলছি যে শেয়ারটা 100 যাবে। আপনাদের মনে থাকার কথা, যারা আমার সাথে আছেন অনেক আগে থেকে, হ্যাঁ, তাদের মনে থাকার কথা। 100 প্লাস শেয়ার হিসেবে আমি কয়েকবার করে বলছি, তো অলরেডি 100 প্লাস হয়ে গেছে। আর কি বলবো, আর কিছুই বলার নাই। আমি নিজেও নিয়ে রাখি নাই, আর আপনাদেরকে কি বলবো। ও, এটা আর একটু টার্গেট বেশি আছে, 128, 120 না, আমি মনে হয় ভুলে গেছি, এরকম কিছু হবে। 128 হচ্ছে SIPLCর টার্গেট। এরপরে গিয়ে কথা হবে। আর একটা টার্গেট আছে 146, 128 এবং 146 মনে রাখবেন যাদের আছে তারা। 146 না, আমরা একটু কমাই ফেলি, হ্যাঁ, 144, 144 আর 128, দুইটা রেজিস্ট্যান্স আছে SIPLCর, সেদিকেই যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। প্রভাতী টার্গেট মিট, জনতা টার্গেট মিট। আমি একটু ইয়েটা একটু দেওয়ার চেষ্টা করি। এই যে মার্কেন্টাইল হয়তো কারো খাওয়াইছে বেশি দামে। হ্যাঁ, মার্কেন্টাইল আর একটু যাওয়ার আছে, এটা বলছিলাম। এই যে দেয়া আছে এখানে দেখেন, অন্তত এখানে যাওয়ার চেষ্টা করবে। ফিবোনাসি 618, 48 টাকা লেভেলে প্রায় চলে গেছে মার্কেন্টাইল। এবং দেখেন এই BAC পয়েন্ট, আপনাদেরকে একটা প্রমাণ দেখাই দিই এখন ভালোভাবে। এই যে দেখেন এই পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট ক্রস করে মার্কেন্টাইল চলে যাচ্ছে 0.618 ফিবোনাসি গোল্ডেন রেশিওর দিকে। যে অ্যানালিসিসটা আমি ইন্স্যুরেন্স সেক্টরের ক্ষেত্রে দিছি, বোঝার চেষ্টা করেন। যারা বুঝবেন, না বুঝলে নাই। কিন্তু আমি বলে যাচ্ছি যে আসলে বিষয়গুলো কেন বলি, কী জন্য, কীভাবে বলি। এই যে এটা মিট করে ফেলছে, কিন্তু এটা মিট করে সে সামনে যাচ্ছে, কোথায় যাচ্ছে? 0.618 লেভেল। এই জন্য আমিও ইন্স্যুরেন্সের অ্যানালাইসিস দিছি 0.618 লেভেল। আশা করি বুঝতে পেরেছেন। এখন মার্কেন্টাইল ওকে, তাই ইসলামী তো বলছি, তারপরে তাকাফুল বলছি, এরপরে জনতা, SIPLC, শিকদার, তারপরে পুরবী, তারপরে যেগুলো টার্গেট মিট ছিল, ফিনিক্স, এরকম আরও কয়টা আছে না, ওগুলো আমি আর বলতেছি না। এর মধ্যে আর কোনটা বাদ পড়লো আমি একটু দেখিনি, কারণ আজকে মিস করতে যাচ্ছি না। শুধুমাত্র টার্গেট মিট শেয়ারগুলো বলবো না। ও, ইসল্যান্ড বলা হয় নাই, গ্রিন ডেল্টা, ম্যাগনা। ইসল্যান্ড ইন্স্যুরেন্স, ভেরি বুলিশ। ইসল্যান্ড ইন্স্যুরেন্স টার্গেটও মিট করে ফেলছে আজকে, একটা অ্যানালিসিসকে ওকে করে ফেলছে। দেখা যাক কালকে কী করে, কালকেও উঠে যাবে হয়তোবা। এখন তো সামনের দিকে আগাচ্ছে সব শেয়ার। তাহলে ইসল্যান্ডকে আমরা এটা বাড়াই দিই। এই ইসল্যান্ড কোথায় যেতে পারে? এখন নতুন আরেকটা টার্গেট দিলাম, সেটা হলো 39 টাকা, অ্যাজ পার ক্লাসিক সিহর্স প্যাটার্ন। ইসল্যান্ডের পরে আর কি দেখছিলাম মনেও নেই।
মেঘনা, নিটোল, নর্দার্ন। মেঘনা ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স ভেরি বুলিশ, আরও সামনে যাবে, অ্যানালিসিস দেয়া আছে, আশা করি থামবে না। কালকে যে অ্যানালিসিসটা দিয়েছিলাম সেটা ওকে আছে, কতটুকু যাবে জানি না, তবে অ্যানালিসিস ওকে আছে গতকালকেরটা। মেঘনা ক্রেজি বুল নাও, আজকে কারেকশান হয়েছে, সেটা প্রয়োজনে হয়েছে। এই কারেকশানগুলো হবে, কেউ কালকে সেল দিয়ে আজকে খুশি, কেউ কালকে সেল না দিয়ে আজকে খুশি, আজকে দুঃখী, আবার কেউ আজকে সেল না দিয়ে আগামীকাল খুশি হবে, এমন ব্যাপারটা। মেঘনা 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 আরও বেশি যেতে পারে। মেঘনা যেটা বলছি ওইটা ওকে আছে, এরপরে দেখাবো। 54 মনে হয় দেখাইছিলাম, 54 দেখাইছিলাম, ওইটা ভ্যালিড থাকবে। ওইটাও বার হইতে পারে, তবে 50 যাক আগে, 50 যাক, 50 একটা রেজিস্ট্যান্স আছে, তো এটা যাক মেঘনা। তারপর নর্দার্ন ইন্স্যুরেন্স দেখেন ওই টার্গেট মিট করছে, আরও সামনে যাবে, যাওয়ার ইচ্ছা আছে, যাওয়ার প্ল্যান আছে, যাওয়ার পজিশন আছে, সুতরাং ঠেকায় রাখা যাবে না। তবে একটু জটিলতার মধ্যে যেতে হচ্ছে, এই জন্য উঠতে পারতেছে না, কঠিন পথ দিয়ে যেতে হচ্ছে, এই জন্য দেরি করতেছে, এটাই আর কি। উঠে আসবে নর্দার্ন, কতটুকু উঠে আসবে এখন ঠিক আমি বলতে পারতেছি না। আমার তো মনে হচ্ছে নর্দার্ন অনেকটুকু উঠে আসতে পারে, যেমন কতটুকু, যেমন 60 বা 68, আশা করি বুঝতে পেরেছেন। এটা কত দিয়ে রাখছিলাম, 52। আচ্ছা, আগে 52 যাক নর্দার্ন, তারপরে অন্য কথা। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সময় বেশি নিতে হলো সবগুলো আলোচনা করার জন্য।